ঠাস করে একটা চড় মারলাম। সাদাব স্যারের জানি না কি হলো, উনি আমায় আজকে জোর করে কিস করলেন। আমি কোনো উপায় না পেয়ে ওনাকে একটা জোরে থাপ্পড় মারি। উনি রক্তাক্ত চোখে আমার দিকে তাকালেন। আমি আর ওখানে থাকি না, দৌড়ে তার রুম থেকে বের হয়ে দ্রুত পায়ে বাসায় চলে আসি। বুঝলেন না তো কিছু? তাহলে শুনুন। আমি ঈশিতা জাহান ঐশী, সাদাব আমার বস। আমি ওনার অফিসে কিছুদিন হলো জয়েন করেছি। আমি সবসময় বোরকা আর হিজাব পরেই থাকি। স্যার কখনো আমার দিকে অন্য দৃষ্টিতে তাকাননি। ইনফ্যাক্ট অন্য দৃষ্টি কেন, উনি কখনোই আমার দিকে সেভাবে তাকাননি। এমনকি ওনার কোম্পানির কোনো এমপ্লয়ের দিকেও ঘুরেও তাকাননি। এই কোম্পানিতে আমার নিউ জয়েন করা হলেও আমার একটা ফ্রেন্ড ইতি আমাকে ওনার বিষয়ে অনেক আগে থেকেই বলতো। সে আমার আগে থেকে এখানে জব করে। সে আমার 1 বছরের সিনিয়র। তবে আমরা কেউ তেমন কিছু মনে করি না যে ওই বড় আর আমি তার ছোট। তুই বলি দুজন দুজনকে ডাকি। যাই হোক, উনি দেখতে খুব স্মার্ট আর হ্যান্ডসাম। ইতি তো ওনার উপরে পুরাই ক্রাশ খেয়েছে। সেই প্রথম দিন থেকেই উনি দেখতে এমন, উনি দেখতে অমন। ওনার স্টাইল, ওনার অ্যাটিটিউড, এসব কিছুর জন্য পুরো কোম্পানির মেয়েরা ওনার উপর ক্রাশ খেয়ে বসে আছে। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, ব্যাস ব্যাস হয়েছে, এত প্রশংসা করার কোনো দরকার নেই। কিন্তু যখন ওর অফিসে নিজের যোগ্যতায় জয়েন হলাম, সেদিন ওনাকে ভালো করে পর্যবেক্ষণ করলাম। ইতি তো ওনার কম প্রশংসাই করেছেন। উনি দেখতে তো আরও হ্যান্ডসাম, ধবধবে ফর্সা। উনি দেখতে, গানে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো সুন্দর ঘন কালো কুচকুচে। আর সত্যি ওনার স্টাইল আর অ্যাটিটিউডের জবাব হয় না। বলা যায় আমি ওনার উপরে মোটামুটি ক্র্যাশ খেয়েছি। তবে আমার এসব পছন্দ না, তাই ওনাকে বস ভেবেই কোনো দরকার ছাড়া ওনার সাথে কথা বলতাম না। আর উনিও কোনো দরকার ছাড়া কারোর সাথে কথা একদম বলা পছন্দ করেন না। অকারণে ওনার কেবিনে ঢুকলে বকা দেয়, খুব রাগী বলে উনি। কিন্তু আমার দেখে মনে হয় না অতটাও কড়া উনি। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগে, উনি নাকি অনাথ, ওনার কেউ নেই এই পৃথিবীতে। যাই হোক, আমার জব করার 1 মাস পরেই জানতে পারলাম কয়েকদিন পরেই ওনার জন্মদিন। আর খুব বড় করে তা পালন করা হয়। পুরো কোম্পানির সবাইকে ইনভাইট করেন। আজকে ওনার জন্মদিন, তাই কোম্পানির সবাইকে ইনভাইট করেছেন। আমার ফ্রেন্ড ইতি খুব জোর করলো আজকে বোরকা ছাড়া আসতে। বলল, প্রতিদিনই তো বোরকা পরে আসিস, আজ অন্তত একটু সেজে আয় প্লিজ। তাকে অনেক বোঝালাম, কিন্তু শেষমেশ পরে রাজি হলাম। আজকে আমি ব্রাউন কালারের একটা ড্রেস পরেছি, পুরোটাই ব্রাউন। লং ব্রাউন কালারের গোল জামা, তার উপরে একটা লং কোট, সেটা ব্রাউন কালারের। আর এক সাইড দিয়ে ওড়না নিয়ে একটা ব্রাউন কালারের হিজাব পরেছি। দেখে মনে হচ্ছে ব্রাউন পরি। নিজে নিজেকে বলে হাসলাম। আর একটু সেজেছি, চোখে হালকা কাজল, ঠোঁটে গোলাপি কালারের লিপস্টিক, আর কপালে সাদা টিপ, সাথে একটু ব্রাইট মেকআপ। যাই হোক, আম্মু আমায় দেখে বলল, তুই রেডি? ওকে, সাবধানে যাস, কারণ নজর যেন না লাগে। আমি মজা করে বললাম, দেখে তো লাগছে তোমারই নজর লেগে যাবে। আম্মু হেসে বলল, পাগল মেয়ে একটা, মায়েদের কখনো নজর লাগে না। সাবধানে যাস, আর পারলে তাড়াতাড়ি আসিস। কখন ফিরবি? জানি না তো, দেখি ইতি কখন আসে, আমি ওর সাথে আসবনি। তুমি চিন্তা করো না, আর রাতে ডিনার করে নিও। বাই বলে আম্মুকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে চলে আসলাম। সন্ধ্যার পরে পার্টি। একটা সুন্দর দেখে ফুলের তোড়া কিনে একটা রিক্সা নিয়ে চলে গেলাম। প্রায় অন্ধকার হয়ে গেছে চারপাশ। পার্টিতে যেতেই ইতি আমার কাছে এসে বলল, আমি কি ঠিক দেখছি তো? এটা তুই তো ঈশিতা? এত ঢং করার দরকার নেই, আমি দেখতে কেমন লাগছে সেটা বল। সত্যি বলছি, এই অবস্থায় যদি কেউ তোকে দেখে, তোর ওপর পুরাই ক্রাশ খাবে। ওকে, পাম দেওয়া লাগবে না। স্যার কোথায় এটা বল। এই ফুলের তোড়াটা কি স্যারের জন্য? হ্যাঁ, অনেক সুন্দর, আশা করি স্যারের পছন্দ হবে। এদিকে আয়, বলেই আমাকে নিয়ে গেল স্যারের কাছে ইতি। প্রতিদিনের মতো আজকেও স্যারের সেই স্টাইল মিস নেই। আজকে উনি পুরাই ব্ল্যাক কালারের সব পরেছেন। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক কালারের ব্লেজার, তার উপরে ব্ল্যাক কালারের কোট আর ব্ল্যাক প্যান্ট। হ্যাঁ, ওনাকে দেখে আর কি বলবো। যাই হোক, তবু ওনাকে দেখতে অনেকটা হ্যান্ডসাম লাগছে। আমি গিয়ে ওনাকে উইশ করলাম, হ্যাপি বার্থডে স্যার, বলেই তার হাতে ফুলের তোড়াটা দিলাম। জানি না স্যারের কি হলো, উনি আজকে অবাক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর আমার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে বললেন, থ্যাংক ইউ সো মাচ ঈশিতা।
আমি শুধু একটা মুচকি হাসি দিয়েই ওখান থেকে চলে আসলাম। স্টেজে একজন বক্তৃতা দিচ্ছে, এক এক করে সবাই স্যারের কথাই বলছে। কিছুক্ষণ পরে সবাই স্যারকে স্টেজে ডাকছে গান বলার জন্য, কিন্তু স্যার রাজি না, বলছে প্রতিবার তো আমি গান বলি, এবার তাহলে অন্য কেউ বলুক। কিন্তু কেউ রাজি না। সবার কথা আপনার বার্থডেতে আপনার গান না হলে যাবে। তো স্যার একটা প্যাচ লাগালেন, বললেন ওকে আমি গান বলবো, কিন্তু একটা শর্তে, আমার সাথে একজনকে গান বলতে হবে আমার পার্টনার হিসেবে। তাই স্টেজের মেয়েটা বলছে কে গান বলতে পারে সে যেন প্লিজ হাত উপরে তোলে। তখন হঠাৎ আমার বদমাশ ইতি বান্ধবী আমার হাত তুলে ধরে। আমি তাড়াতাড়ি হাত নামিয়ে বলি আমি গান বলবো না, আমি কোনো গান পারি না। এই তুই গান পারিস না, একদম মিথ্যা বলবি না প্লিজ, আমি গান বলবো না। কিন্তু সবার অ্যাটেনশন তো এখন আমার দিকেই, সবাই আমাকে গান বলার জন্য বলছে। তখন জানি না স্যার কোথা থেকে এসে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল এত কথা না বাড়িয়ে স্টেজে আসুন। বলে উনি স্টেজে চলে গেলেন। এখন আমার কোনো উপায়ও নেই, এই ইতির বাচ্চাকে বাড়ি থেকে দেখছি। আসলে আমি স্কুল লাইফে একসময় গান বলতাম, কেমন বলতাম ঠিক তা জানি না, তবে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই আমার গান খুব পছন্দ করত। কলেজে উঠেও মাঝে মাঝে বলতাম, কিন্তু গত 3-4 বছর হলো আর গান করি না, ভালো লাগে না। কিন্তু ইতিকে একবার কথায় কথায় বলেছিলাম আমি গান পারি, সে তো আমায় জোর করে সেদিন গান বলিয়ে নেয়। পারিস যখন তাহলে এখন আমাকে শোনাতে হবে। সেদিন ওকে আমার গান শুনিয়ে ভুল করেছি, ওই সেদিন থেকে মাসে একবার হলেও তাকে আমার গান শোনাতেই হবে। কিন্তু আজকে তো এই হারামি আমায় ফাঁসিয়ে দিল। আমি স্টেজে গিয়ে বসলাম স্যারের পাশে। স্যার বলল কি গান বলবেন? আপনার ইচ্ছা। স্যার একটু ভেবে বললেন সোসনা সাকে এই গানটা পারেন? আমি বললে স্যার ওদের বললেন এই গানটার ইনস্ট্রুমেন্ট বাজাতে। ইনস্ট্রুমেন্টের সাথে তাল মিলিয়ে আমি আর স্যার গানটা শেষ করলাম। উনি সত্যি অনেক সুন্দর গান করেন। ওনার গান শেষ হতেই সবাই হাততালি দিল। আমি স্টেজ থেকে নিচে যেতে চলে আসলাম। ইতি বলল ওয়াও খুব সুন্দর হয়েছে। আমি ওকে অনেকটা ভয় দেখানোর জন্যই বললাম ও তাই না, বাসায় গিয়ে বোঝাচ্ছি কেমন হয়েছে। আরে আমি আবার কি করলাম, কি করেছি সেটা পরে বুঝবি। তখন স্যার এসে আমায় বললেন আপনি তো খুব সুন্দর করে গান করেন। আমি তো মনে মনে বলি যা বাবা, সবাই যার প্রশংসা করে সে তো এসে আমার প্রশংসা করছে, এটা কি হলো। থ্যাংক ইউ। স্যার চলে গেলেন। একটু পরেই আমরা সবাই ডিনার করে নিলাম। তারপর ইতি বলল আরে তোকে তো স্যারের বাড়ি দেখানোই হলো না। এত স্যারের বাড়ি দেখে কি হবে? আরে ভেতরে অনেকেই আছে, চল স্যারের বাড়ি দেখতে। ওয়াও ওয়ান্ডারফুল। কিন্তু ইতি আমি কিছু না বলতে দিয়েই সে আমায় নিয়ে ভেতরে চলে গেল। সত্যি অসাধারণ ওনার বাড়ি। সত্যি কি উনি এই বাড়িতে থাকেন? ইস, আমি যদি এমন একটা বাড়িতে সারা জীবন থাকতে পারতাম। ওনার বাড়ি এত সুন্দর যে কি বলবো, বলে বোঝানো যাবে না। দোতলা বাড়ি, নিচতলায় পুরোটাই ড্রয়িং রুম আর কিচেন, আর নিচে তো চারপাশে পুরাই কাঁচ, আর জায়গায় জায়গায় গ্রিলের দেওয়াল, অনেক সুন্দর ডিজাইন করা, আর এক ধরনের ঝাড়বাতি খুব সুন্দর। আমি তো ঠিক করে নিলাম এমনই একটা বাড়ি বানাবো। ইতি আমায় নিয়ে উপরে যেতেই তার একটা কল আসে। সে বলে ওয়েট আমি একটু আসছি, বলেই সে নিচে চলে গেল। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কিন্তু কোথা থেকে একটা ওয়েটার এসেই আমার উপরে একটু জুস ফেলে দেয়। ইস, ওড়নাটা একটু ভিজে গেল, ভাগ্য ভালো যে আমায় পড়েনি। আমি তার কাছ থেকে ওয়াশরুম কোথায় জেনে নিয়েই ওয়াশরুমের এসে ওই জায়গাটা পরিষ্কার করেই বাইরে আসলাম। কিন্তু হঠাৎ কেউ আমায় হ্যাঁচকা টান দিয়ে একটা রুমে ঢুকিয়ে নেয়। আমি অনেকটা ভয় পেয়ে যাই। ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে নেই। চোখ খুলতেই দেখি চেনা চোখ জোড়া আমার সামনে দেখতে পাই। ভালো করে তাকাতেই দেখলাম এটা সাদাব স্যার। কিন্তু উনি আমায় এভাবে তার রুমে নিয়ে আসলেন কেন? কি উদ্দেশ্য তার? আর এভাবে আমার এত কাছে থাকার মানে কি? আমি ভয় পেয়ে গেলাম খুব। দেখছি উনি ওনার ঠোঁট জোড়া আমার ঠোঁটের কাছে ধীরে ধীরে নিয়ে আসছেন। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। স্যার এমন কেন করছেন? আজ তার চোখ অন্য কিছু বলছে, যেন উনি কোনো ঘরের মধ্যে আছেন আজকে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে উনি আমার হাতও খুব শক্ত করে ধরে আছেন। আমি অনেক চেষ্টা করেছি ছাড়ানোর, কিন্তু পারছি না। উনি এক প্রকার জোর করে আমার ঠোঁটে কিস করেছেন, এখনও ছাড়ছেন না। এদিকে আমার দম ফুরিয়ে আসার উপক্রম হয়েছে। আমি কোনো উপায় না পেয়ে নিজের হাত কোনো মতে তার থেকে ছাড়িয়ে তাকে জোরে একটা থাপ্পড় মেরে দিই, ঠাস করে। উনি আমার থেকে কিছুটা দূরে সরে গেলেন। আমি অনেক ভয় পেয়ে গেছি, তাই ভয়ে খুব কাঁপছি। আমি ঘন ঘন শ্বাস নিতে লাগলাম।
দেখলাম উনি রক্তাক্ত চোখে গালে হাত দিয়ে আমার দিকে তাকালেন। আমি আর ওখানে থাকতে পারলাম না, দৌড়ে ওনার রুমের লক খুলে বাইরে চলে আসলাম। ইতি আমাকে অনেকবার ডাকলো, কিন্তু সেদিকে কোনো খেয়াল না করেই বাইরে চলে আসলাম তার বাসার। আজকে কি হয়েছে সাদাব স্যারের? উনি এমন কেন করলেন? কি কারণ তার? আমি একটা রিক্সা নিয়ে বাসায় যাওয়ার রাস্তা ধরলাম। ইতি আমায় ফোন করলো, রিসিভ করলাম না। ভালো লাগছে না কিছুই। উনি কেন এমন করলেন আমার সাথে? শুনেছি উনি নাকি মেয়েদের খুব সম্মান করেন। তবে এই কি তার পরিচয়? ইতি আবারও কল করলো। ধরে এই মেয়েটাও না খুব বিরক্ত করে। আমি রিসিভ করতেই বলল, এভাবে পার্টি থেকে চলে আসা মানে কি? আর আমি কতবার তোকে ডেকেছি, হিসেব আছে কোনো? আমার ভালো লাগছে না ইতি। কেন ভালো লাগছে না? এটাই তো জানতে চেয়েছি। কি এমন হলো যে পার্টি ছেড়ে এভাবে চলে আসলি? এমনি ভালো লাগছিল না তাই। রাখছি বলেই কলটা কেটে দিই। আবার এই মেয়েটা আমায় কল করে। খুব রাগ উঠলো, ইচ্ছে করলো ফোনটা ভেঙে দিতে, কিন্তু এই ফোনটা আমার কষ্টের টাকার। তাই ফোনটা সুইচ অফ করে রেখে বাসায় চলে আসলাম। আম্মু আমায় দেখে বলল, কতবার কল করলাম, কত চিন্তায় পড়ে গেছিলাম জানিস? কল কেন যায় নাই? ফোনে চার্জ নেই তাই বন্ধ হয়ে গেছে। মিথ্যা বললাম, তা না হলে আম্মু আর প্রশ্ন করতাম। আম্মু আমায় ভালো করে দেখে বলল, চার্জ কেন থাকবে না? খেয়াল থাকে না? আর তোকে দেখে এমন লাগছে কেন? আমার গালে হাত দিয়ে বলল। আমি বললাম, আমি খুব টায়ার্ড মা, ঘুম পাচ্ছে, গুড নাইট বলেই নিজের রুমে এসে দরজা লক করে কান্না করতে লাগলাম। কেউ কখনো আমার সাথে এমন বাজে কাজ করেনি, তবে স্যার কিভাবে আর কেন আমার সাথে এমন করতে পারলেন উনি? আমি কান্না করতে করতে জানি না কখন ঘুমিয়ে পড়েছি। পরের দিন উঠে রেডি হয়ে গেলাম অফিসের জন্য। কারণ এখন যদি হঠাৎ বলি আমি চাকরিটা ছেড়ে দেব, তবে আব্বু আম্মু একগাদা প্রশ্ন আমার দিকে ছুড়ে দিবেন। সেসব প্রশ্নের উত্তর আমি দিতে মোটেও প্রস্তুত না। আমি চাই না তারা কাল রাতের বিষয়ে কিছু জানুক। অফিসে গিয়ে ফোন অন করলাম। আমায় দেখে ইতি আমার কাছে এসে বলল, এই তোর কি হয়েছে বলতো? কাল এভাবে পার্টি থেকে চলে আসা আর সারা রাত ফোন অফ করে রাখা আমার একদমই হজম হলো না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। তাকে এক প্রকার জড়িয়ে ধরেই কেঁদে দিলাম। সে আমাকে শান্ত করার জন্য আমাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে? এনিথিং রং? আমি তাকে বললাম, আমি আর এই চাকরিটা করতে পারবো না রে। ইতি অবাক হয়ে গেল, কেন? কি হয়েছে? কি হয়েছে প্লিজ আমায় বলবি? আমি আর কিছু গোপন রাখতে পারলাম না, তাকে সব ঘটনা খুলে বলি। সে তো সব কথা শুনে অনেকটা অবাক। সে বিশ্বাসই করতে রাজি না সাদাব স্যার আমায় জোর করে কিস করেছেন। সে বলল, স্যার কি সত্যি তোকে কিস করেছে? আমি কাঁদো কাঁদো চোখে তার দিকে তাকে বললাম, তোর কি মনে হয় আমি তোকে বানিয়ে বানিয়ে সব মিথ্যা বলছি? আর আমার এমন মিথ্যা বলে কী লাভ? ইতি ধপাস করে আমার পাশে বসে বলে, স্যারকে ভালো মনে করেছিলাম, কিন্তু উনি তো এমন হবেন এটা কল্পনারও বাহিরে। ইনফ্যাক্ট আমি কেন, এটা কোম্পানির সবাইকে বললে কেউ বিশ্বাস করবে না। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই হঠাৎ স্যারের অ্যাসিস্ট্যান্ট এসে আমায় বলে, মিস ঈশিতা, আপনাকে স্যার ওনার কেবিনে ডেকেছেন। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার চোখে ভয় স্পষ্ট দেখে ইতি আমার হাত শক্ত করে ধরে ইশারা করলো, ভয় নেই। আমি বললাম, আপনি যান, আমি আসছি। উনি চলে যেতেই আমি ইতিকে বলছি, আমার খুব ভয় করছে। ইতি বলল, রিল্যাক্স, অফিসে অনেকে আছে, উনি এখানে তোর সাথে কিছুই করতে পারবেন না। কিন্তু কালকে তো পার্টিতে সবাই ছিল, তবু উনি আমার সাথে এমন কাজ করলেন। ইতি বলল, আরে প্লিজ ভয় পাস না, কিচ্ছু হবে না, আমি বলছি তো। আমি ভয়ে ভয়ে ওনার কেবিনে গেলাম। ওনাকে দেখে তেমন কিছুই বুঝলাম না। উনি 2 দিন আগে আমায় যেই ফাইলটা দিয়েছেন সেটা চাইলেন। আমি যেতেই ইতি বলে, কি হয়েছে? এনিথিং রং? নাথিং বলে সেই ফাইলটা নিয়ে তার কেবিনে গেলাম। ওনাকে ফাইলটা দিয়ে চলে আসলাম। ওনার কোনো রিয়াকশন দেখলাম না। আমি এসে আবার বসতে ইতি বলে, কি হয়েছে তোর বলতো? একবার স্যারের কেবিনে এমনি যাস তো, একবার ফাইল নিয়ে। সত্যি সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আবার নেইও মানে? ওনার এই নিস্তব্ধতায় আমাকে খুব বিরক্ত করছে, যেন পূর্ব ঝড়ের কোনো ইঙ্গিত। এরপর ইতি বলল, আর আমার কি মনে হয় জানিস, উনি হয়তো কাল একটু বেশি ড্রিঙ্কস করেছেন আর তখন এসব করে ফেলেছেন। তুই আর কিছুদিন দেখ, আর এখন চাইলেই তো আর জব ছাড়তে পারবি না, বাসায় কি বলবি? সেটাই তো ভাবছি। একটু ঠান্ডা মাথায় চিন্তা কর। আমি আর কিছু বললাম না। ঠান্ডা মাথায় চিন্তা করার মতো এত সময় নেই। আমি চাকরিটা ছাড়বো, এটাই ফাইনাল। কিন্তু কি বলে ছাড়বো এটাই এখন ভাবার, কারণ স্যারকে আমার আর কোনো বিশ্বাস নেই। দুপুরে লাঞ্চ করলাম, অনেক ভাবলাম, না আর পারবো না এই জব করতে।
কিন্তু কি বলবো বাসায়, এটাই এখন ভাবছি। পরের দিন আমি আজকে ভেবে এসেছি স্যারকে রিজাইন লেটার দিবই। বাসায় বলে দিয়েছি আমি এই চাকরি আর করব না। বাবা প্রশ্ন করতে লাগছিল কেন করব না, কি কারণে, প্রবলেম কোথায়, এত সুন্দর একটা চাকরি ইত্যাদি। কিন্তু মা এক পায়ে রাজি হয়ে গেলেন। তিনি বলেন, ভালোই হলো, এত চাকরি করার দরকার কি, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আমার এসব আর ভালো লাগছে না। রাত করে বাড়ি ফেরা, পাড়ার লোকেরা কি কি সব বলে। মা তুই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, ভালোই হয়েছে, কিন্তু আমি যে এখন বিয়ে করতে চাই না। যাই হোক, আগে চাকরি তো ছাড়ি, তারপর দেখব। তাই বাসা থেকে প্রস্তুতি নিয়েই আসলাম। কথা অনুযায়ী স্যারের কেবিনে গিয়ে রিজাইন লেটার দিলাম। স্যার আমার দিকে না তাকিয়ে বললেন, এটা কি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, রিজাইন লেটার। স্যার এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কেন? আমি আর এই চাকরিটা করতে পারবো না। আপনি হয়তো কোম্পানির রুলস ভুলে গেছেন। আপনি এভাবে হঠাৎ চাকরি ছাড়তে পারবেন না। আগে আপনাকে আমাদের কোম্পানির জন্য একজন দায়িত্ববান এমপ্লয় খুঁজে দিতে হবে, আর তা না হলে এর আগে আপনি চাকরি ছাড়তে পারবেন না। এগ্রিমেন্টে তো এটাই লেখা ছিল, দেখেননি? আর চাকরিটা যদি করতে না চান তবে একটা যোগ্য কারণ দেখান যে আপনি কেন চাকরিটা করতে পারবেন না, তবে আমি আপনার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করব, তাছাড়া না। আমি তো সত্যি এগ্রিমেন্ট খেয়াল করিনি, এখন কি করব? আর যোগ্য কারণ আপনার জন্যই তো। কেন এমন করেছেন আমার সাথে? কি করেছি আমি? আমি রাগে গজগজ করতে করতে ওনার কেবিন থেকে বের হয়ে আসলাম। আমায় দেখে ইতি বলল, এই তোর হাতে এটা কি? আর এত রেগে আছিস কেন? মুক্তির সনদ, কিন্তু এই বজ্জাত অ্যানাকোন্ডা স্যার অ্যাকসেপ্ট করলো না। রিজাইন লেটার স্যার অ্যাকসেপ্ট করলো না, কিন্তু কেন? অ্যাকসেপ্ট করলে আমার উপর টর্চার করবে কিভাবে? বাট স্যারকে একটা জোশ নাম দিয়েছিস, বজ্জাত অ্যানাকোন্ডা, হা হা হা। আমি তার দিকে রেগে তাকিয়ে বললাম, এদিকে আমার রাগ হচ্ছে আর তুই হাসছিস। ধুর, তোর সাথে আর কোনো কথাই বলবো না, যা। বলেই ওয়াশরুমে চলে আসলাম। মুখ ধুয়ে বের হয়ে এসে কাজে মনোযোগ দিলাম, কিন্তু এই ইতিটাও না আমি খুব বিরক্ত করছে। কেন যে ওর পাশের চেয়ারটায় আমায় দিয়েছে। আমি কোনো মতে কাজ শেষ করে বাসায় আসতেই অনেক অবাক। একই সাদাফ স্যার আমার বাসায় কি করছেন, আর ঠিকানা পেলেন কিভাবে? ধুর, আমিও না কী সব ভাবছি। কোম্পানিতে জয়েন করার সময় তো ওখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে, কিন্তু প্রশ্ন হলো উনি চিনলেন কিভাবে, আর উনি এখানে কি করতে এসেছেন? আমায় দেখে আম্মু আমাকে তার সামনে নিয়ে গেল। আমি অনেকটা অবাক তাকে দেখে। পাশে থাকা একজন বলল, ওদের একসাথে একটু কথা বলতে দেন, যদি কোনো কথা থাকে। সাদাবকে আম্মু পাশের রুমে যেতে বলল, আর আমাকেও। আমি তখন আম্মুকে ফিসফিস করে বললাম, আম্মু এসব কি? আর উনি এখানে কি করছেন? এসব পরে হবে, আগে ওনার সাথে কথা বল, গিয়ে যা। কিন্তু আম্মু, আমি কেন ওনার সাথে কথা বলবো? বেশি কথা বলতে মানা করেছি, যা ওই ঘরে। আমি অসহায়ভাবে আম্মুর দিকে তাকালাম, কিন্তু আম্মু কোনো পাত্তাই দিল না। ওই রুমে গিয়ে দরজা ভিড়িয়ে দিলাম যেন কেউ কোনো কথা শুনতে না পায়। তারপর স্যারকে বললাম, আপনি এখানে কি করছেন? কি চান আপনি? আমি এখানে কি করছি তা একটু পরেই জানতে পারবে, আর আমি তোমাকে চাই। মানে? রিজাইন লেটার দিয়ে আমার থেকে দূরে থাকতে চেয়েছিলে না? এবার দেখো আমি কি করি। তোমাকে আমার সাথে সারা জীবন থাকতে হবে। সামান্য একটা কিস করার জন্য আমাকে থাপ্পড় মেরেছিলে, এবার বুঝবে তুমি কার শরীরে হাত দিয়েছো। বলে উনি চলে গেলেন। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, এসব কি হচ্ছে আমার সাথে, আর কেন হচ্ছে। আমি ওই ঘরে গিয়ে যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বলছে আমার আর সাদাফ স্যারের বিয়ের কথা, আর এখনই এই মুহূর্তে। আমার তো জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি আম্মুকে পেছন থেকে আস্তে করে ডেকে বললাম, আম্মু, তোমার সাথে আমার একটু কথা আছে। আম্মু এই ঘরে আসলে আমি তাকে বলি, আম্মু, আমি বিয়ে করব না। কেন করবি না? কি কারণ? আমি এখন কি করে বলি সেই রাতের কথা? তাই আম্মুকে বললাম, আম্মু, উনি আমার অফিসের বস। বস তো কি হয়েছে, আর এত ভালো সম্বন্ধ কেউ মানা করে? তোর বাবার তো খুব পছন্দ হয়েছে। কিন্তু বাবা এসে বলে, কি হয়েছে এখানে? দেখো, তোমার মেয়ে বিয়ে করতে চাইছে না, এত ভালো সম্বন্ধ মানা করে দিছে। তুমি যাও, আমি ওর সাথে কথা বলতেছি। আম্মু চলে গেলেই আব্বু আমায় বলে, কি হয়েছে মা, বিয়ে করতে চাও না কেন? বাবা, উনি আমার কোম্পানির বস। এটাই তো, তুমি জব করতে চাও না। আমরা তো তোমায় তেমন জোর করলাম না, এখন আমরা চাই তুমি এই বিয়েটা করে নাও। সাদাপ অনেক ভালো ছেলে মা। আমার গালে হাত রেখে বাবা কথাটা বলে চলে গেলেন। আমি বাবার কথায় আর না করতে পারলাম না। বাবা তো আমার কাছে সেভাবে কিছুই চাইনি।
আর আমি বাবাকে খুব ভালোবাসি, তার একটা কথাও ফেলতে পারি না, কিন্তু ওনাকে কিভাবে বিয়ে করব। যাই হোক, এসার পরে আমাদের বিয়ে হয়ে গেল। এখন কি হবে? সাদাব সবার থেকে আমাকে বিদায় দিয়ে নিয়ে চলে আসলো তার বাড়িতে। আমি আম্মু আব্বুকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করলাম। কেউ জানে না আমার বিয়ের কথা। কথা আছে কয়েকদিন পরে বড় করে করবে। যাই হোক, আমার খুব ভয় করতে লাগলো। বাড়ি ভর্তি মানুষ থাকতেও আমায় যেভাবে কিস করেছিল, সেখানে আজকে পুরো ফাঁকা বাড়ি। তার উপরে আমি এখন তার স্ত্রী। আমার সাথে কি হবে তা ভাবাই যায় না। ভয়ে আমার শরীর শিউরে উঠল, খুব ভয় কাজ করলো। আর হার্টবিটের কথা না হয় বাদই দিলাম। উনি আমাকে একটা রুমে রেখে চলে গেলেন। ভেবেছিলাম বাড়িতে কেউ নেই, কিন্তু কয়েকজন মেয়েকে দেখে একটু আশ্বাস পেলাম। কিন্তু এরা কারা? এদের মধ্যে একজন আমায় বলল, ম্যাম, আপনি ড্রেসটা চেঞ্জ করে আসুন আগে। আমি বিছানা তাকিয়ে দেখলাম সব বিয়ের সাজ পোশাক। বুঝলাম এরাও এখানে থাকবে না, হয়তো বিউটি পার্লারের লোক আমায় সাজাতে এসেছে। আমি বিছানায় থাকা গোল্ডেন কালারের লেহেঙ্গাটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। খুব কান্না পাচ্ছে, তবুও লেহেঙ্গাটা পরে বাইরে এলাম। সবাই আমাকে সুন্দর করে সাজাতে লাগলো, তবে মেকআপ হালকা করেছে, চুলে খোপা করে বেলি ফুলের মালা দিয়েছে, সাথে সব জুয়েলারি। অনেক সুন্দর লাগছে নিজেকে দেখতে, কিন্তু এই সৌন্দর্যই যেন আমার কাল হলো এমন লাগছে। আমাকে তারা পাশের রুমে রেখেই বাইরে চলে গেল। ভালো করে দেখলাম এটা সেই রুম যেই রুমে স্যার আমাকে জোর করে কিস করেছিলেন। কিন্তু সেই দিনের এই রুম আর আজকের রুমে বিশাল তফাৎ। আজকে অনেক সুন্দর করে ফুলে ফুলে সাজানো রুমটা, আর জায়গায় জায়গায় মোমবাতি। প্রায় অন্ধকার হয়ে আছে রুমটা দেখতে, সব কিছু আফসা আফসা দেখা যাচ্ছে। আমার খুব ভয় হতে লাগলো। আমি দরজা হালকা ফাঁক করতেই দেখলাম স্যার ওদের বিল মিটিয়ে দিতেই সবাই চলে গেল। এখন বাড়িটা একদম ফাঁকা, শুধু আমি আর স্যার ছাড়া আর কেউ নেই এখানে। আমি দরজাটা ভিড়িয়ে দিয়েই বিছানায় এসে বসে পড়লাম। খুব ভয় করছে আর কান্না পাচ্ছে, কারণ যে মানুষ বিয়ের আগেই এমন করতে পারে, সে বিয়ের পরে কি করবে বা কি করতে পারে তা কল্পনারও বাইরে। খুব ভয় লাগছে। আমি বিছানা বসেই কাঁদতে লাগলাম। হঠাৎ দরজা খোলার শব্দে আরও গুনগুন করে কাঁদতে লাগলাম। স্যার দরজা লক করে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, এভাবে কান্না করে কোনো লাভ নেই। আমি তার কণ্ঠ শুনে ভয়ে তাড়াতাড়ি চোখ মুছে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বললাম, আপনি? অনেক কাঁপা কাঁপা কণ্ঠে বললাম। উনি বললেন, কেন, অন্য কাউকে দেখার ইচ্ছে ছিল নাকি? প্লিজ কাছে আসবেন না। সেটা কিভাবে হয় যান? বলেই উনি ওনার নীল কালারের পাঞ্জাবিটা খুলে ফ্লোরে ফেলে দিলেন। তবে অবশ্য উনি একটা স্যান্ডো গেঞ্জি পরে আছেন। আমি ভয়ে দুপা পিছিয়ে যেতেই উনি আমাকে হ্যাঁচকা টান দিয়ে তার বুকে ফেলে দিল। আমি তার থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি আর বলছি, প্লিজ আমার কাছে আসবেন না, প্লিজ। কিন্তু উনি শুনলে তো। উনি আমায় জোর করে আবার ঠোঁটে কিস করলেন। আমার দম ফুরিয়ে আসছে, কিন্তু উনি আমায় ছাড়ছেনই না। ওনাকে ধাক্কা দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। উনি তখন বললেন, এইটুকুতে হাঁপিয়ে গেলে কি হবে? বলে আমাকে জোর করে কুলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল। আমি ওনার থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু উনি আমায় ছাড়ছেন না। আমার দুই হাত শক্ত করে ধরে আছেন। আমি অনেক চেষ্টা করছি ওনার থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারছি না। রাত ৩টা বেজে গেল, কিন্তু উনি এখন আমায় ছাড়ছেন না। প্রচণ্ড ব্যথায় খুব কান্না করছি, চোখ থেকে অঝরে পানি পড়ছে, কিন্তু এতে ওনার কিছুই যায় আসে না। রাত ৪টা, একটু আগে উনি আমায় ছেড়ে দিয়ে নিজের জায়গায় যেতেই আমি আমার শরীরে একটা কম্বল পেঁচিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেলাম। তাড়াহুড়ায় কোনো কাপড় নিয়ে আসিনি, ওয়াশরুম লক করেই ঝর্ণা ছেড়ে দিয়ে ফ্লোরে বসে ইচ্ছে মতো কান্না করে চলেছি। জানি না কতক্ষণ ওভাবে কান্না করছি, হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি। যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। আমি তাড়াতাড়ি করে উঠে বসি। আমি আমার শরীর থেকে কম্বল সরাতেই দেখছি আমার শরীর শুধু একটা সাদা শার্ট। কিন্তু আমি তো ওয়াশরুমে ছিলাম, আর দরজাও তো লক করা ছিল। উনি কিভাবে খুললেন? একটু পরে উনি গরম স্যুপ হাতে নিয়ে এসে বললেন, ফার্স্ট এবার তাই ক্ষমা করলাম। এরপর যদি ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে কান্না করতে দেখেছি, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলে উনি স্যুপের ট্রেটা আমার হাতে দিয়ে বলল, খেয়ে নাও। আমি বললাম, আমি খাবো না। বলে ট্রেটা রেখে দিলাম। উনি রাগী চোখে আমার দিকে এগোতে এগোতে বললেন, আমি কিন্তু এখন তোমার সাথে কোনো প্রকার জোর করতে চাই না, কিন্তু যদি তুমি এমন করো তবে আমি কিন্তু বাধ্য হব। বলে আমার কাছে আসতে লাগলেই আমি তাড়াতাড়ি স্যুপের ট্রেটা হাতে নিয়ে খেতে গিয়েই তাপে আহ করে উঠলাম। উনি আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বললেন, গাধা।
আমার মাথায় আসলো স্যুপটা গরম ছিল, কারণ তখন দেখলাম ধোঁয়া উঠছিল। আমি সত্যি একটা গাধা। আমি এবার ফু দিয়ে ঠান্ডা করে স্যুপটা খেলাম। উনি বাইরে চলে গেলেন। খেয়াল করলাম ওনার চুলও ভেজা ছিল, বুঝলাম উনিও শাওয়ার নিয়েছেন। অনেক সময় হয়ে গেল। আমি এখনও জানি না কয়টা বাজে, এভাবে বসে থাকতেও বিরক্ত লাগছে। এখন কয়টা বাজে ফোনটা খুঁজে পাচ্ছি না। একটু পরেই উনি এসে বললেন, তোমার ফোন আমার কাছে, খুঁজে লাভ নেই। আমি বললাম, মানে আপনার কাছে কেন আমার ফোন হবে? উনি বললেন, আমার কথার অবাধ্য হয়েছ তাই। কিন্তু উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, ব্রেকফাস্ট করবে, নিচে আসো, আগে আমার ফোন দিন। আমি কি বলেছি বোঝো না? বলে উনি কম্বলটা আমার উপর থেকে সরাতে গিয়েই আমি ওনার হাত শক্ত করে ধরে নাসূচক ইশারা করে বলি, প্লিজ না। কারণ আমি এভাবেই বসেছিলাম একটা শার্ট পরে, তাছাড়া কিছু না। কিন্তু উনিও হয়তো কাল রাতের ওই আফসা আলোতে সব দেখেছেন, কিন্তু তবুও আমি আমার মতে কিছুই করিনি। উনি আমার সাথে জোর করেছেন, তাই ওনাকে মানা করলাম। উনি কম্বলটা ছেড়ে দিয়ে বললেন, 5 মিনিটের মধ্যেই নিচে আসো। বলে উনি নিচে গেলেন। উনি যেতে আমি দরজা লক করে ওনার শার্টটা খুলে আমার একটা লং 3 পিস পরে নিচে গেলাম। দেখছি উনি ব্রেকফাস্টের টেবিলে বসেও ফোন ঘাঁটছেন। আমায় দেখেই ওনার সামনের চেয়ারে বসতে ইশারা করলেন। আমি বাধ্যমের মতো বসে পড়লাম। উনি ফোনটা রেখে আমায় খাবার সার্ভ করে দিলেন। আমি খাচ্ছি না, খাবার শুধু দেখছি। আসলে খুব শরীর খারাপ করছে। কাল রাতে উনি আমায় যে পরিমাণে কষ্ট দিয়েছেন তা আমি কখনোই ভুলব না। যদিও উনি এখন আমার স্বামী, কিন্তু কোনো স্বামী তার স্ত্রীকে এত কষ্ট দিতে পারেন না। উনি একজন স্বামীর মতো ভালোবেসে আমার কাছে আসেননি। উনি আমার থেকে প্রতিশোধ নিতে আমায় বিয়ে করেছেন। সেই প্রতিশোধ একটা কিসের পরিবর্তে যে আমি তাকে থাপ্পড় মেরেছিলাম সেই রাগে। আমার সাথে জোর করেছেন। আমার মত না থাকা সত্ত্বেও আমার কাছে এসেছেন। এটা কিভাবে ভুলবো আমি? আমায় এভাবে খাবার টেবিলে বসে ভাবতে দেখে উনি বললেন, তোমার কি ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছে নেই? ওনার কথায় আমার খেয়াল আসে। মনে মনে বললাম, ইচ্ছে তো ছিল, কিন্তু আপনার জন্য জীবনের সব ইচ্ছে এখন মাটি। কি পেলেন আমার জীবন নষ্ট করে? কি দোষ করেছিলাম আমি? আপনি একটা ভুল কাজ করেছিলেন আর আমি সেটারই শাস্তি দিয়েছি। আর আপনি কি করলেন? ভুলটাকে শুধরে না নিয়ে আমাকে আরও কষ্ট দিলেন। উনি আরও রেগে বললেন, আমি এসব কোনো মানে টানে শুনতে চাই না, যা বলার ডাইরেক্টলি বলো। আমি বলতে গিয়েও থেমে গেলাম। আসলে একটা বিষয় খেয়াল করলাম, আজকে প্রথম উনি আমায় তুমি বলে ডাকছেন। হ্যাঁ, তুমি। এর আগে তো কখনো আপনি ছাড়া তুমি বলেননি। এমনকি শুধু আমাকেই না, কোম্পানির কোনো এমপ্লয়কেই বলেননি। উনি রেগে খাবার টেবিল থেকে উঠে গেলেন। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? উনি বললেন, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি বললাম, ব্রেকফাস্ট তো করে যান। ইচ্ছে নেই, বলেই উঠে চলে গেলেন উপরে। আমারও আর খাওয়া হলো না। সব গোছগাছ করে রুমে গিয়ে দেখলাম উনি রুমে নেই। তবে কোথায় গেলেন? আমি ওনাকে খুঁজতে লাগলাম। এখানেই তো থাকার কথা। দেখলাম উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি কিছু বললাম না, চুপ করে বিছানায় বসে থাকলাম। জানি না কখন ঘুমিয়ে পড়েছি রাতের ক্লান্তির জন্য। যখন ঘুম ভাঙলো তখন দেখছি আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু আমি তো বসে ঘুমিয়ে পড়েছিলাম। তবে কি স্যার, আমার আর ভালো লাগছে না ওনার কথা ভাবতে। শাওয়ার নিতে চলে গেলাম। যদিও একবার নিয়েছি, প্রতিদিনের অভ্যাস তো। শাওয়ার নিয়ে বাইরে আসতেই দেখছি আমার ফোন বেডে পড়ে আছে। আমি উৎসুক হয়ে ফোনটা হাতে নিলাম। কত ঘন্টা পরে ফোনটা কাছে পেলাম। দেখলাম আম্মুর মিসড কল উঠে আছে।